মুভিং অ্যাভারেজকে সঠিকভাবে আমরা ট্রেডিংয়ে কিভাবে ব্যবহার করতে পারি তা আজ জানবো, এবং তার সাথে আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবো মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে। আমাদের এন্ট্রি হবে এখানে, এক্সিট হবে এখানে। আমাদের এখানে এন্ট্রি হচ্ছে, এখানে এক্সিট হচ্ছে। 34%-এর প্রফিট মুভিং অ্যাভারেজ ট্রেডার্স এবং ইনভেস্টার্স দুজনেই ব্যবহার করে। আমরা চার্টের ভেতরে এই যে গ্রিন কালারের এবং ব্লু কালারের দাগ দেখতে পাচ্ছি, এগুলোই হলো মুভিং অ্যাভারেজ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টেকনিক্যাল ইন্ডিকেটর এবং এটি খুবই একটা ফেমাস ইন্ডিকেটর শুধু ভারতেই নয়, পুরো বিশ্বে। মুভিং অ্যাভারেজকে সঠিকভাবে ব্যবহার করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে মুভিং অ্যাভারেজ কি। মুভিং অ্যাভারেজ দুটি শব্দ নিয়ে তৈরি, মুভিং এবং অ্যাভারেজ। অ্যাভারেজের মানে কি, ধরুন একটা ঘরে 10 জন লোক আছে, এই 10 জন লোকের কাছে অ্যাভারেজ কত টাকা আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি। তার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে এই 10 জন লোকের কাছে মোট কত টাকা আছে। ধরে নিচ্ছি এটা এক্স টাকা আছে। এবারে এই এক্স টাকাকে আমাদের এই 10 দিয়ে ভাগ করে দিতে হবে, মানে যতজন লোক আছে সেই লোক সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। এটা ভাগ করার ফলে যে রেজাল্ট আমরা পাবো, ধরে নিচ্ছি এটা ওয়াই। এই 10 জন লোকের কাছে অ্যাভারেজ ওয়াই টাকা করে রয়েছে। ঠিক একই রকমভাবে আমরা একটা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস বের করতে পারি। ধরুন আমরা এই ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস বের করতে চাইছি। এবারে আমরা কার ওপর নির্ভর করে অ্যাভারেজ প্রাইস বের করব। যেমন আমরা আগের উদাহরণটায় দেখেছিলাম যে আমরা 10 জনের ওপর নির্ভর করে একজনের কাছে কত করে টাকা আছে অ্যাভারেজ, সেটা আমরা বের করতে চেয়েছিলাম। একই রকমভাবে আমরা যখন এই একটা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস বের করতে যাব, তখন আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে যে আমরা কতগুলো ক্যান্ডেলের সাপেক্ষে আমরা এই ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস দেখতে যাচ্ছি। 5টা ক্যান্ডেলের সাপেক্ষে দেখতে যাচ্ছি, না 10টা, নাকি 20টা ক্যান্ডেলের। যখন আমরা পেয়ে যাব যে 10টা ক্যান্ডেলের সাপেক্ষে আমরা এই ক্যান্ডেলটার অ্যাভারেজ প্রাইস বের করতে যাচ্ছি, 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, এরকম করে করে 10 নম্বর ক্যান্ডেল পর্যন্ত যাব। এটা 1 2 3 4 5 6 7 8 9 10, এই ক্যান্ডেলটা হচ্ছে 10 নম্বর ক্যান্ডেল। তো আমাদের এখানে কাজ হবে যে এই একটা ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস, এই ক্লোজিং প্রাইসগুলোকে একসাথে যোগ করে 10 দিয়ে ভাগ করে দিলে আমরা একটা অ্যাভারেজ প্রাইস পেয়ে যাব এই ক্যান্ডেলটার। ধরলাম সেটা একটা এক্সাম্পল হিসেবে ধরছি যে এইখানে আমরা অ্যাভারেজ প্রাইস পেয়ে গেছি। তারপরে নেক্সট আরেকটা ক্যান্ডেল বানিয়েছে, তারও অ্যাভারেজ প্রাইস আমরা এখানে পেয়ে গেছি। নেক্সট আরেকটা ক্যান্ডেল বানিয়েছে এখানে, তার অ্যাভারেজ প্রাইস আমরা এখানে পেয়ে গেছি। তো এরকম একটা একটা করে আমরা অ্যাভারেজ প্রাইস পেয়ে যাব। এবারে যখন এই অ্যাভারেজ প্রাইসগুলোকে আমরা একটা লাইন দিয়ে যুক্ত করে দেব, তখন আমাদের অ্যাভারেজ লাইন চলে আসে। মুভিং অ্যাভারেজের অ্যাভারেজ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটাকে মুভিং কেন বলা হয়? কারণ সময়ের সাথে সাথে মার্কেটে এরকম ক্যান্ডেল বানাতে থাকবে, কারণ প্রাইস চেঞ্জ হতে থাকবে। আর তারপরে আমরা এই ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস কোথায় পাবো, ধরে নিচ্ছি এই জায়গাতে। তো এটাকে যখন আমরা এই লাইন দিয়ে কানেক্ট করে দেবো, তাহলে কি হলো, এই লাইনটা মুভ করছে। আর এর কারণেই একে মুভিং অ্যাভারেজ বলা হয়, যে এমন একটা লাইন যেটা অ্যাভারেজ দেখায় শেয়ার প্রাইসের এবং যেটা মুভ করতে থাকে সময়ের সাথে সাথে। চার্টের ভেতরে কি মুভিং অ্যাভারেজকে আমাদের হাত দিয়ে ড্র করতে হবে? না, ড্র করতে হবে না। তার জন্য আমাদের একটা টুলস আছে, আমরা এই ইন্ডিকেটরের ভেতরে গেলে পেয়ে যাব। আমরা এখানে এসে সার্চ করব মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, আমাদের এখানে এসে গেছে মুভিং অ্যাভারেজ সিম্পল। এটাকে আমরা নিয়ে নেব, ক্লিক করলে আমাদের চার্টের ভেতরে চলে আসবে। এই যে চার্টের ভেতরে চলে এসেছে। ডিফল্ট এটা আসে 9 মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, মানে 9টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস বের করে দেয়। সেটিংসের ভেতরে কি আমরা এটাকে চেঞ্জও করতে পারি। ধরুন আমরা নিতে চাইছি যেন 50, আমরা এখানে 50 দিয়ে দিলাম এই ইনপুটের ভেতরে গিয়ে লেন্থে, তো এটা আমাদের 50 হয়ে গেল। এটা আমাদের 50। এবার দেখলাম যে মুভিং অ্যাভারেজ যেটা এখানে ছিল সেটা এখান থেকে এখানে সরে এলো। কেন এলো এরকম? কারণ এখন এটা হচ্ছে 50টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস বের করে দিচ্ছে, তাই এরকম নিচের দিকে চলে এলো। আমরা একের বেশি মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারি, তার জন্য আমরা আরেকটা মুভিং অ্যাভারেজ নিয়ে নিই। এখানে আমরা গিয়ে সার্চ করলাম মুভিং অ্যাভারেজ, এখানে এসে গেছে মুভিং অ্যাভারেজ সিম্পল। এটা ক্লিক করলাম, চার্টে এসে গেছে। এবারে আমরা এটা ডিফল্ট আমরা 9 পেয়েছি, আমরা 9টার কালার একটু চেঞ্জ করে দিই। স্টাইলে গিয়ে আমরা কালারও চেঞ্জ করতে পারি, এটা করে দিচ্ছি গ্রিন। ঠিক আছে, এবং লাস্টে ওকে। এখানে আমরা বুঝবো কী করে যে কোন মুভিং অ্যাভারেজটা কোনটা, সেটা বোঝার দুটো উপায় আছে। একটা হচ্ছে আমরা এখানে ক্লিক করলে আমাদের সেটা সিলেক্ট হয়ে যাবে, যে 50 মুভিং অ্যাভারেজের ওপর ক্লিক করতে সেটা সিলেক্ট হয়ে গেছে। যদি আমরা 9 মুভিং অ্যাভারেজের ওপর ক্লিক করি, তাহলে আমাদের এখানে 9 মুভিং অ্যাভারেজ সিলেক্ট হয়ে গেছে। এছাড়া যেটা সব থেকে সিম্পল, যেই মুভিং অ্যাভারেজটা সব থেকে দূরে থাকবে সেটা তত বড় মুভিং অ্যাভারেজ। মানে এখানে দুটো মুভিং অ্যাভারেজ নিয়ে রেখেছি, একটা হচ্ছে 50
আর একটা হচ্ছে 9। তো যেটা 50 সেটা সবসময় দূরে থাকবে। যেমন আমরা যদি এখানে দেখি সব থেকে দূরে 50 মুভিং অ্যাভারেজ আছে আর কাছে 9 মুভিং অ্যাভারেজ আছে। এবারে আমরা এই 9টাকে আমরা 200 করে দিই। তো এটা তাহলে কি হবে, কাছে থাকবে না দূরে থাকবে? এটা হচ্ছে সব থেকে দূরে চলে যাবে। এটাকে 200 করে দিই। এটা এখন এবারে সব থেকে দূরে চলে গেছে যখন আমরা 200 ডে করে দিয়েছি। এটা হচ্ছে 50, এটা 200 ডে। মানে যত আমরা বড় মুভিং অ্যাভারেজ নেব তত দূরে চলে যাবে এই মুভিং অ্যাভারেজের লাইনটা। মুভিং অ্যাভারেজকে আমরা মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এই জায়গায় মার্কেট সাপোর্ট নিয়েছে, সেমভাবে এই জায়গায় মার্কেট সাপোর্ট নিয়েছে, এখানেও মার্কেট সাপোর্ট নিয়েছিল। তারপরে আমরা যদি এখানেও দেখি, এখানে আমরা দেখতে পাবো যে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স হিসেবে নিচ্ছে, এখানে মার্কেট রেজিস্ট্যান্স হিসেবে নিচ্ছে। তাছাড়াও আমরা যদি আরও চেক করি, যেমন এখানে মার্কেট সাপোর্ট হিসেবে নিয়েছে। এছাড়াও মুভিং অ্যাভারেজ আমাদের মার্কেটের ট্রেন্ড বুঝতে সাহায্য করে। যেমন আমরা যদি দেখি এখানে ডাউন ট্রেন্ড চলছিল, এখানে সাইড ওয়েজ চলছিল, এখানে আপ ট্রেন্ড চলছিল। তো মুভিং অ্যাভারেজকে দেখে আমরা সিম্পলভাবে বুঝতে পারি যে মার্কেটে কোন ট্রেন্ড চলছে এখন। মুভিং অ্যাভারেজ দু ধরনের হয়, সিম্পল মুভিং অ্যাভারেজ যেটাকে শর্টে SMA বলা হয়, এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটাকে শর্টে EMA বলা হয়। এই দুটো মুভিং অ্যাভারেজের মধ্যে পার্থক্য কী, তার জন্য আমরা ফার্স্ট সিম্পল মুভিং অ্যাভারেজকে দেখি। সিম্পল মুভিং অ্যাভারেজ কীভাবে তৈরি হয়, আমরা ধরুন 10টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস বের করতে চাইছি। তাই আমরা কি করব, যে এই 10টা ক্যান্ডেল এখান থেকে হিসেব করে যাব, হিসেব করে ধরলাম এখান পর্যন্ত আমাদের 10টা ক্যান্ডেল হয়ে যাচ্ছে। 10 নম্বর ক্যান্ডেল এবং 1 নম্বর ক্যান্ডেল এর ভেতরে যতগুলো ক্যান্ডেল আছে তাদের যে ক্লোজিং, সব ক্লোজিংকে সমান গুরুত্ব দেওয়া হয়। মানে এর ক্লোজিংয়ের যা গুরুত্ব এই ক্লোজিংয়েরও সেম গুরুত্ব, এই ক্লোজিংয়েরও সেম গুরুত্ব। এই ক্যান্ডেলগুলোর ক্লোজিং প্রাইসে যখন আমরা অ্যাভারেজ করে নেব তখন আমরা পাবো SMA, সিম্পল মুভিং অ্যাভারেজ। এবং অন্যদিকে EMA সেটা একটু ডিফারেন্টভাবে তৈরি হয়। ধরুন আমরা এই ফার্স্ট 10টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস বের করতে চাইছি, ঠিক আছে? তাহলে আমাদের সেম রুলস, যে আমরা ক্লোজিং প্রাইসকে দেখব, এই ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এবং যত এর মাঝে আছে সবার ক্লোজিং প্রাইস দেখব। বাট এখানে একটা ছোট পার্থক্য আছে। কি পার্থক্য না, যেটা সব থেকে রিসেন্ট সেই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং এর আগের যত ক্যান্ডেল আমরা পিছিয়ে যাব কম গুরুত্ব পায়। মানে এই ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস সব থেকে বেশি গুরুত্ব পাবে, তার থেকে কম গুরুত্ব পাবে এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের থেকে কম গুরুত্ব পাবে এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এবং সবার শেষে যে ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস তার গুরুত্ব পাবে সব থেকে কম। এইভাবেই হচ্ছে EMA তৈরি হয়। SMA এবং EMA এর মধ্যে মেন পার্থক্য কোথায় না, SMA এর ক্ষেত্রে প্রতিটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস সমান গুরুত্ব পায়, বাট EMA এর ক্ষেত্রে যেটা সব থেকে রিসেন্ট ক্যান্ডেল তার ক্লোজিং প্রাইসের গুরুত্ব সব থেকে বেশি, এবং যত পেছনের ক্যান্ডেলে যাওয়া যাবে তার ক্লোজিং প্রাইসের গুরুত্ব তত কমতে থাকে। আমরা চার্টে একসাথে EMA এবং SMA নিয়ে দেখি যে কেমন দেখতে হয়, ঠিক আছে? তার জন্য আমরা ইন্ডিকেটরে গেলাম, এখানে EMA সার্চ করলাম, এই যে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকে নিয়ে নিলাম। এবারে SMA সার্চ করি, SMA মুভিং অ্যাভারেজ সিম্পল, ঠিক আছে? দুটো আমাদের চার্টের ভেতরে চলে এসেছে, এবং এখানে গিয়ে আমরা সেটিংসে একটু চেঞ্জ করে দিই কালার, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে একটাকে রেড করে দিলাম। দুটো মুভিং অ্যাভারেজই 9 মুভিং অ্যাভারেজ, বাট এখানে দুরকমভাবে রিয়্যাক্ট করছে, একটা ফাস্ট রিয়্যাক্ট করছে আর একটা হচ্ছে স্লো রিয়্যাক্ট করছে। কোনটা ফাস্ট রিয়্যাক্ট করছে? EMA ফাস্ট রিয়্যাক্ট করছে। কারণ কি, কারণ EMA হচ্ছে লাস্ট ক্যান্ডেলের ওপর বেশি গুরুত্ব দেয়, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিংয়ের ওপর বেশি গুরুত্ব দেয়। তো লাস্ট ক্যান্ডেলের যদি ওপরের দিকে ক্লোজিং দেয় তাহলে এও কি ওপরের দিকে চলে যাবে। আর যেটা SMA সেটা হচ্ছে প্রতিটা ক্যান্ডেলের ক্লোজিংকে সমান গুরুত্ব দেয়, যেটা আমরা আগেই জেনেছি। এটা হচ্ছে স্লো রিয়্যাক্ট করে। এখানে দুটো মুভিং অ্যাভারেজকে একসাথে দেখি, কোনটা EMA আর কোনটা SMA সেটা আমরা সহজেই বুঝতে পারবো। যেটা ফাস্ট রিয়্যাক্ট করছে, যেমন এটা হচ্ছে ফাস্ট রিয়্যাক্ট করছে এই ব্লু লাইনটা, তাহলে এটা হচ্ছে EMA, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এখানে আমরা দেখতেও পাবো যে এটা EMA, এবং যেটা রেড সেটা হচ্ছে ধীরে ধীরে রিয়্যাক্ট করছে, এর মানে হচ্ছে এটা SMA। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডার বা শর্ট টার্ম ট্রেডার যারা তারা ইউজ করে, এবং SMA সিম্পল মুভিং অ্যাভারেজ এটা ইনভেস্টার্সরা ইউজ করে। এবারে আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দেখি, তার জন্য আমরা এখানে ডেলি টাইম ফ্রেমে চলে যাব। আমাদের এখানে ডেলি টাইম ফ্রেম সিলেক্ট করাই আছে, এবং এই ইন্ডিকেটরের ভেতরে গিয়ে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ নেব, SMA মুভিং অ্যাভারেজ সিম্পল, এবং RSI নেব, RSI রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এই দুটো ইন্ডিকেটরকে নেব।
ঠিক আছে, এখন আমরা নিফটিতে আছি। নিফটি থেকে আমরা একটা ভালো কোম্পানির শেয়ারে যাই, TCS। আমরা এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র ভালো যেসব কোম্পানির শেয়ার আছে সেখানেই অ্যাপ্লাই করব। সব কোম্পানির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে যাব না। ভালো কোম্পানি বলতে যেসব কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং এবং যাদের ব্যালেন্স শিট স্ট্রং, তাদের ক্ষেত্রেই আমরা এই স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করব। এবারে কিভাবে আমরা এই স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করতে পারি, তার জন্য আমরা এই SM এর সেটিংস গিয়ে একটু চেঞ্জ করব। এখানে ইনপুটে যাব এবং এটাকে 200 ডে করে দেব, 200। ঠিক আছে, আমাদের এখানে ডেইলি টাইম ফ্রেম সিলেক্ট করা আছে, মানে এক একটা ক্যান্ডেল এক একটা দিনের। এবারে আমরা RSI-কে কীভাবে চেক করতে হয় সেটা একটু জেনে নিই। RSI এর মেন 3টে দাগ আছে, এটা হচ্ছে 70-এর দাগ, এটা 30-এর দাগ এবং এই ব্লু লাইনটা। আমরা কি চেক করব, এই ব্লু লাইনটা কখন 30-এর দাগে টাচ করছে আর কখন এই 70-এর দাগে টাচ করছে, জাস্ট আমরা এটাই চেক করব। এবং তার সাথে আমরা চেক করব যে কখন শেয়ার প্রাইস 200-ডে মুভিং অ্যাভারেজের নিচে আছে। যেমন এই জায়গাতে দেখতে পাবো যে এখানে 200-ডে মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস আছে এবং তার সাথে RSI এই 30-এর দাগে টাচ করেছে। এখানে দেখলেও আমরা দেখতে পাবো, এইখানে ফিগারটা দেখায়, এখানে 30-এর দাগে টাচ করেছে। কোন ক্যান্ডেলটা টাচ করেছে? এই ক্যান্ডেলটা টাচ করেছে, এই ক্যান্ডেলটা। তো আমরা এই ক্যান্ডেলে একটা দাগ দিয়ে দিই। এখানে আমরা বাই করতে পারি এবং আমরা বিক্রি করব কখন? যখন 200-ডে মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস চলে যাবে এবং তার সাথে এই ব্লু লাইনটা 70-এর দাগে টাচ করবে। সেই জিনিসটা কোথায় হয়েছে আমরা চেক করি। এই ক্যান্ডেলটা হয়েছে, মানে তার পরের ক্যান্ডেলে আমরা বিক্রি করব। আমরা দু জায়গায় বিক্রি করতে পারি। ফার্স্ট এখানে আমরা বিক্রি করতে পারি, এখানে আমাদের এন্ট্রি, এখানে আমাদের এক্সিট। এখানে আমাদের 11.89%-এর প্রফিট আসছে। এছাড়া আমরা আরেক জায়গায় এক্সিট করতে পারি বা বিক্রি করতে পারি, সেটা হচ্ছে অল টাইম হাই। অল টাইম হাই মানে যখন এখানে শেয়ার প্রাইস যাবে এই জায়গাতে, আমাদের এন্ট্রি হবে এখানে এবং এক্সিট হবে এখানে। এখানে 28%-এর প্রফিট। এবারে আমরা আরও একটু চেক করে দেখি যে যখন এরকম ঘটনা আগেও ঘটেছে তখন কি হয়েছে। যেমন এখানে 200-ডে মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস এসেছে এই জায়গাতে এবং তার সাথে এই ব্লু লাইনটা 30-এর দাগে টাচ করেছে। ঠিক আছে, আমাদের কন্ডিশন মিট হয়ে গেছে। কোথায় মিট হয়েছে আমরা চেক করি, এই জায়গাতে মিট হয়ে গেছে। আমরা তার পরের ক্যান্ডেলে বাই করতে পারি, মানে এখানে আমরা বাই করতে পারি। এখানে বাই করলে আমরা কোথায় বিক্রি করব? যখন 200-ডে মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস থাকবে এবং তার সাথে এই 70-এর দাগে এই ব্লু লাইনটাকে টাচ করবে। তাহলে আমাদের এক্সিট কোথায়? এখানে, এর পরের ক্যান্ডেলটা। আমাদের এখানে এন্ট্রি হচ্ছে, এখানে এক্সিট হচ্ছে, 34%-এর প্রফিট। এছাড়া আরেকটা সেকেন্ড অপশান কি, আমরা একদম অল টাইম হাইয়ে বিক্রি করতে পারি, আর এটা অল টাইম হাইই ছিল। এর আগে আরও চেক করে দেখি 200-ডে মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস কখন এসেছে, এখানে এসেছে এবং তার সাথে RSI-ও 30-এর দাগে এসে গেছে এই ব্লু লাইনটা। তাহলে আমাদের কোথায় কন্ডিশন মিট হয়েছে সেটা ফার্স্ট চেক করি। এখানে কন্ডিশন মিট হয়ে গেছে, তাহলে আমাদের এখানে এন্ট্রি হবে এবং এক্সিট কোথায় হচ্ছে? আমাদের এক্সিট হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সিট। পরের ক্যান্ডেলের এখানে এন্ট্রি হবে এবং তার পরের ক্যান্ডেলে এখানে এক্সিট হবে 8.82%। আর আমরা আরেকটা কি করতে পারি, অল টাইম হাই বিক্রি করতে পারি। তো অল টাইম হাই কোথায় আমরা আগে চেক করি, অল টাইম হাই হচ্ছে এই জায়গাটায়। তাহলে আমাদের এখানে এন্ট্রি হচ্ছে আর এখানে এক্সিট হচ্ছে, 24%-এর প্রফিট। এই যে বড় বড় প্রফিটগুলো আমাদের হচ্ছে, এই প্রফিটগুলো হতে টাইম লাগবে, বাট আমাদের একটা কনসিস্টেন্ট প্রফিট দিয়ে যাচ্ছে, আমাদের লস হচ্ছে না, সেটা ইম্পর্টেন্ট। আমরা যদি আগের ট্রেডটাকেও দেখি, এখানে প্রফিটটা অ্যাচিভ করতে টাইম লাগিয়েছে, বাট এখানে যে প্রফিটটা অ্যাচিভ হয়েছে সেটা অনেক বড় প্রফিট, 36%-এর কাছাকাছি প্রফিট। আমরা যদি প্রপারলি স্ট্র্যাটেজিকে ফলো করে এরকম বড় রিটার্ন বানাতে পারি, তাহলে আমাদের কিসের চিন্তা? তাহলে আর কোনো চিন্তাই নেই। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।